লেখিকা প্রতীতি চৌধুরীর পরিচয়। সরকারি আবাসনের ১২ ফুট প্রশস্ত গ্রিলটা খুলতেই বেরিয়ে গেল অনন্যার নতুন কেনা স্কোডা অক্টাভিয়াটা। গাড়িটার ব্লু উইন্ডো দিয়ে বিকেলের আকাশটা বেশ লাগে দেখতে। সরকারি স্করপিওটাতে সব জায়গা থেকে অনন্যার এমনিতে ভালো লাগে না। আর যদিও ও ব্যক্তিগত কোনো কাজে যাচ্ছে না, তবুও সাথে একগাদা সিকিউরিটি নিয়ে যাওয়ার ওর ইচ্ছা থাকেনি। যতই হোক, পলাশপুর ওর খুব চেনা একটা জায়গা। জীবনের প্রথম ২০টা বছর জুড়ে রয়েছে পলাশপুরের ছন্ন বিক্ষিপ্ত অজস্র স্মৃতি। গাড়িতে ড্রাইভার ছাড়া রয়েছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সিকিউরিটির গাড়িটা ইচ্ছা করেই আগে পাঠিয়ে দিয়েছে আজ। শহর ছেড়ে অক্টাভিয়াটা পথ ধরল হাইওয়ের। অনন্যা যেদিন চোখের জলে শেষবারের মতো পলাশপুর ছেড়েছিল, ও সত্যি কি ভেবেছিল যে ও কখনো ফিরে আসবে আবার এই পলাশপুরে? তাও আজ ১২ বছর পর পলাশপুরেরই চিফ গেস্ট হয়ে। পলাশপুরের পৌষ পার্বণের মেলা বরাবরই খুব বিখ্যাত। কত দূর দূর থেকে যাত্রাপালা আসে, সারা রাত নাচ গান যাত্রা, কত কি যে অনুষ্ঠান হয়। মেলার ওই ৩টে দিনের জন্য যেন ওরা সারা শীতকাল অপেক্ষা করে থাকতো। কতবার যে শায়কের সাথে মেলায় এসে ঝগড়া হয়েছে অনন্যার। একবার হলুদ রঙের একটা সোয়েটার আর মাথায় সবুজ রঙের গার্ডার লাগিয়ে মেলায় চলে এসেছিল অনন্যা, আর শায়ক সবাইকার মাঝে হেসে উঠে বলেছিল, এই না হলে লোহার, তুই চিরকাল ছোট লোকই থাকবি। এমনিতেই স্কুলে সারাদিন এই সব শুনতে অভ্যস্ত হলেও ওদের পাড়ার ছোট ছোট ভাই বোনগুলোর সামনে সেবার গায়ে লেগেছিল খুব। প্রায় ১ মাস কথা বন্ধ ছিল শায়কের সাথে। তারপর শায়কই আবার সরি টরি বলে ব্যাপারটা মিটিয়েছিল। সত্যি কত রঙিন ছিল সেসব দিনগুলো। জানালার কাঁচটা ঈষৎ খুলে চোখ বন্ধ করে ঠান্ডা হাওয়ায় অনন্যা অনুভব করতে চাইল পলাশপুরের পুরনো স্মৃতিগুলো। পৌষ সংক্রান্তির দিন অনন্যা, ওর বুনু, পাপাইদা, সম্রাট, তানিয়াদি সবাই সন্ধ্যা থেকে আগুন পোহাতো আর টুসু গান করত। সেই দিনটা ছিল ছোট বড় সবার মিলেমিশে এক হয়ে যাওয়ার দিন। ওরা সবাই মিলে তুষলা বানাতো, রাজার পুকুরে তুষলা ভাসাতো। সারা রাত চলতো জমাটি আড্ডা। কতবার যে শায়ক নিজের বাড়ি না গিয়ে অনন্যাদের বাড়িতে বসে পিঠে খেয়েছে। অনন্যাদের ছিল জয়েন্ট ফ্যামিলি, কাকা জ্যাঠা মিলে ৫ ভাই বোন। মা জেঠিমা সবাই মিলে পিঠে বানাতো নানান পুর দিয়ে, চাছি পুর, নারকেল পুর, তিল পুর, কপির পুর, আরও কত কি। চাছির পুর ছিল শায়কের সবচেয়ে প্রিয়। অনন্যার কোনো পিঠেতে চাছির পুর বেরোলেই শায়ক কেড়ে নিয়ে খেত। অনন্যা ছোট থেকেই দেখেছে শায়ক ওদের বাড়িতে এলে কোনো দিনই ওর মা শায়ককে ওর থেকে আলাদা ভাবেনি। কিন্তু যতবারই অনন্যা শায়কদের বাড়ি গেছে, কেমনই যেন একটা হীনমন্যতায় ভুগেছে। অনন্যা যেন অচ্ছুত, ওর সাথে বেশি মেশা যে শায়কের পক্ষে ঠিক নয়, তা শায়কদের বাড়ির লোকেরা প্রতি পদে বুঝিয়ে দিতেন। পৌষ সংক্রান্তির পরের দিন তো মেলায় যাওয়ার জন্য কতবার শায়ককে ডাকতে গেছে অনন্যা। গিয়ে দেখেছে শায়ক হয়তো ভাজা পিঠে খাচ্ছে, কিন্তু কই, মুখুজ্জে গিন্নি মানে শায়কের ঠাকুমা কখনো ভুল করেও তো অনন্যার হাতে পিঠে মিষ্টি কিছুই দিতেন না। লগ যা গলে ফের হাসিন রাত হো না হো, রিংটোনটা বেজে উঠল। ১২ বছর আগের স্মৃতির থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করলো অনন্যা। সন্ধেবেলাটা অনন্যার মা এমনিতে ফোন করে, প্রতিদিনই খবর নেয়। বাবা মারা যাবার পর থেকে মাই তো অনন্যার একমাত্র বাঁচার অবলম্বন। বোনটারও বিয়ে হয়ে গেছে এই অঘ্রাণে, তাই অনন্যার মা এখন বলতে গেলে সারাদিনই প্রায় একা। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফ্ল্যাটের আরও সব প্রতিবেশীর সাথে সামনের লনে একটু বেরিয়ে এসে ২ মেয়েকে ফোন, সন্ধ্যার টিভি সিরিয়াল, এখন ওই ওনার জীবন। বোনের বিয়ের পর অনন্যা ঠিক করেছে মাকে ওর এখানের বাংলোতে নিয়ে চলে আসবে। তবে ওর এবারের পোস্টিংটা যে পলাশপুরের এত কাছে হয়েছে, সেটা মাকে কিছুতেই বলবো করে বলে উঠতে পারেনি। একটা মেলার অনুষ্ঠানের ইনভিটেশন আছে, রাত্রে ফিরবো, মোটামুটি এটুকু বলেই ফোনটা রাখলো অনন্যা। মায়ের কাছে অবশ্য কোনো কিছু বেশি দিন লুকিয়ে রাখতে পারে না অনন্যা। ছোটবেলায় স্কুলে স্যাররা যখন বলতেন অন্যার পড়াশোনা না করলেও চলবে, পাশ করলেই কাস্ট কোটায় চাকুরি ধরা আছে, বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করতো স্কুলের স্যাররা কেন এরকম বলে, ওদের পড়াশোনার কি সত্যি দরকার নেই? তখন ওর মাই ওকে বোঝাতো শিক্ষা সবার জন্যই সমান, যে যা বলছে বলুক। ওর অনন্যা নামটা মায়েরই দেওয়া, আর অনন্যাও মায়ের দেওয়া নামটা যথাযোগ্য মর্যাদা রেখেছিল ছোটর থেকেই বরাবর ক্লাসে ফার্স্ট হয়ে। তবু ওর নামের সাথে জুড়ে থাকা লোহার থেকে ও কোনোদিনই বেরিয়ে আসতে পারেনি। কিছুটা তাচ্ছিল্যবশতই স্যার ম্যাডাম বন্ধুরা সবাই ডাকতো অন্না বলে। হয়তো কোনো লোহারকে অনন্যা বলবার সাহস আমাদের সমাজ দেখিয়ে উঠতে পারেনি। অক্টাভিয়ার জানালা দিয়ে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে শাল পলাশের জঙ্গল।
সূর্যাস্তের শেষ আভা লেগে যেন প্রকৃতি মোহময়ী হয়ে উঠেছে। সেদিনের রাতটাও এরকমই মায়াবী ছিল হয়তো, নয়তো কোনোদিনই অনন্যা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো না। স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে পা রাখার কিছুদিনের মধ্যেই অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করে ও সায়কের মধ্যে। কলেজের আরও সব ছেলেদের মধ্যে অনন্যা কথা বললেই সায়ক যেন কেমন একটা পজিটিভ হয়ে উঠত। প্রায়ই সবাইকে শুনিয়ে অনন্যার কান টেনে বলতো, শোন, এই হ্যান্ডুগুলোর একটাও পড়বে না বুঝলি, তোর ওই প্যাকাটি চেহারা, তাও কিনা লোহার তৈরি, কোদাল কাস্তে লাগবে না এখানে কারো। সায়ক যেন প্রতিটা কথায় কলেজের সমস্ত ছেলেকে বোঝাতে চাইতো অনন্যা কারো যোগ্যই নয় এখানে। অনন্যায় এসবে বিশেষ পাত্তা দিত না। স্কুলে স্যার ম্যাডাম বন্ধু বান্ধবরা আগেও কি ওর চেহারা নিয়ে কম কথা বলেছে? ও বেশ চোখ নাচিয়ে উত্তর দিত, শোন, এরকম পারফেক্ট সলিড জিরো ফিগার এই কলেজে কেন, অন্য কলেজেও পাবে না কেউ। তারপর যেদিন থার্ড ইয়ারের তুফানদা অনন্যাকে প্রপোজ করে বসলো সায়কের সামনেই, সায়কের সাথে তুফানদার সে কি অশান্তি। সেদিনই অনন্যা আন্দাজ করেছিল সায়কের ওর প্রতি তৈরি হওয়া ভালো লাগাটা। অনন্যা বুঝতে পারে ওদের ছোট্টবেলার বন্ধুত্বটা ভালোবাসার নাম নিচ্ছে, যদিও বুঝতে পেরেই পরক্ষণে চমকে উঠেছিল। সায়করা যে জমিদার ব্রাহ্মণ আর ওরা লোহার। সায়কের দাদু এক সময়ের পলাশপুরের রাজা সূর্য প্রতাপ মুখার্জির পুত্র। এখনও সবাই ওনাকে রাজা বাবু বলেই ডাকেন। বাড়ি গাড়ি পুকুর জমি কি নেই ওনাদের। সেখানে অনন্যার বাবা সাধারণ একজন রাজমিস্ত্রি। কোনো দিকেই যে ম্যাচ করে না ওদের। অনন্যা থাকার মধ্যে ছিল প্রতিভা। স্কুলের পরীক্ষায় সায়ককে কখনো ফার্স্ট হতে দেয়নিও। হয়তো এই কারণে সায়কদের জমিদার বাড়িতে যাওয়া আসায় পুরোপুরি ছেদ পড়েনি কখনো। আচমকা ব্রেকটা কষতেই অনন্যা গাড়ির সামনে তাকিয়ে দেখল গাড়ির হেডলাইটে জল করছে বেড়ালের চোখগুলো। একবার ঘুরে দেখে, হেলতে দুলতে বেড়ালটা চলে গেল। এই সব সংস্কারগুলো অবশ্য অনন্যা আজ আর মানে না। অকল্যাণ যা হওয়ার তা তো সেদিনই হয়ে গেছিল। পৌষ মেলার শেষ দিন বাড়ি থেকে বেরোবার পথে রাস্তা কেটেছিল বিড়ালে। অশুভ ইঙ্গিত ভেবে দুপা পিছিয়ে গেলেও শেষ রক্ষা হয়েছিল কি? মেলার মঞ্চে সে রাত্রে তখন যাত্রা চলছিল। বাঁশির সুরে একলা কানাই, ঘরের কোণে উতলা রাই। যাত্রায় মেতে উঠেছিল পুরো পলাশপুর। চাঁদের আলোয় সায়কের বাইকেই বাড়ি ফিরেছিল অনন্যা। হঠাৎ জঙ্গলের ধারে বাইকটা দাঁড় করিয়ে পাগলামো শুরু করে সায়ক। হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে দু এক ঢোক গলায় ঢেলেছিল আগেই। ছোট্টবেলার যে সায়ক ওর টিফিন কেড়ে খেত, ওর লাল নীল গোলাপি রঙের হেয়ার ব্যান্ডগুলো টেনে খুলে নিজের মাথায় পরে বসে থাকতো, সে যে এতটা বড় হয়ে গেছে। অন্যাকে যে সায়ক এইভাবে চাইবে তা অন্যা সত্যিই ভাবেনি। হয়তো সায়ক আগেও কয়েকবার বোঝাবার চেষ্টা করেছিল ওর অনুভূতির কথা। অনন্যা তবুও প্রতিবার উপেক্ষা করে যেত সায়কের সে কথাগুলোকে। কিন্তু সেই রাতের সায়কের তীব্র ইচ্ছের কাছে অনন্যারও বাধা দেবার ক্ষমতা হারিয়ে গেছিল। অনন্যা যে সত্যি পবিত্র মনে ভালোবাসত সায়ককে। ওদের দুজনের স্ট্যাটাসের বিরাট দূরত্বটাই কখনো অনন্যাকে ওর ভালোবাসা প্রকাশ করতে দেয়নি। সেই নিরালা রাতে সায়কের বলিষ্ঠ বাহু ডোরে অন্যার অষ্টাদশীর মনের সংযম রাখার ক্ষমতা সত্যি ছিল না। ম্যাডাম, পলাশপুর এসে গেছি। পিয়ের ডাকে ঘোর কাটল অনন্যার। না ঘুমলেও এতদিনের পুরনো কথা ভাবতে ভাবতে যেন অনেক দূরে কোথাও পৌঁছে গেছিল। অক্টাভিয়া থেকে নামার আগে ফক্স লেদারের জ্যাকেটটা গায়ে পরে গলার বোতামগুলো শক্ত করে আটকে নিয়ে গাড়িতে রাখা মিররে চুলটা ঠিক করে নিল অনন্যা। পৌষ পার্বণের মেলার প্রথম দিন। উদ্বোধনের অনুষ্ঠান চলছে মঞ্চে। অনন্যা গিয়ে বসল চিফ গেস্টের আসনে। পলাশপুরের বেশিরভাগ মানুষই হয়তো ভাবেনি যে গ্রামের মেলার উদ্বোধনের আমন্ত্রণ রাখতে মাননীয় জেলা শাসক সত্যি এসে উপস্থিত হবেন। লোকাল ক্লাবের সেক্রেটারির মাননীয় জেলা শাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পর ডাক পড়ল এককালের পলাশপুরের রাজার বংশধর শেখর নারায়ণ মুখার্জির। লোহার পাড়ার মেয়েটাকে শেখরবাবু হয়তো আজ ঠিকই চিনতে পেরেছিলেন। তবু পরিস্থিতি যে আজ ওনার সত্যি প্রতিকূলে। ইচ্ছে না থাকলেও গলায় শাল জড়িয়ে সম্বর্ধনা দিয়ে পৌষ মেলার পিঠে মাননীয় জেলা শাসক অনন্যা লোহারের মুখে দিয়ে পলাশপুরের তরফ থেকে বরণ করে নিলেন শেখর নারায়ণ মুখার্জি। ক্যামেরার ফ্ল্যাশগুলো ঝলসে উঠল পলাশপুরের এমন সুন্দর মুহূর্তকে কয়েদ করে রাখতে। আলোর মঞ্চে অনন্যার মনে পড়তে রইল সেই অন্ধকার দিনগুলো। সায়কের ভালোবাসা যে কয়েকদিনে ইনফ্যাচুয়েশন ছিল সেটা বুঝতে বেশি দেরি হয়নি অনন্যার। কাছের কলেজে পড়াশোনা শেষ করে সায়ক কলকাতা গেছিল মাস্টার্স করতে। সেখানে সায়কের বাবার বন্ধুর মেয়ে তিলোত্তমা গাঙ্গুলির সাথে এনগেজমেন্ট হয় সায়কের। সায়কের সাথে তিলোত্তমার বিয়ের খবরটা
শোনার পরও কম চেষ্টা করেনি অনন্যা সায়ককে ফিরে পাবার। সায়ক যে পলাশপুরে থাকার শেষ দিনগুলোই অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছিল ওর অন্যার সাথে। পলাশপুরের প্রতিটা ধানক্ষেত, পুকুর, আমবাগান, শালগাছ জানতো ওদের ভালোবাসার কথা। পাগলের মতো অনন্যা জবাব চাইতে গিয়েছিল সায়কের কাছে মুখার্জি বাড়িতে। সায়ক উত্তরে বলেছিল, একটা ভুল কোনো দিন পুরো জীবনের সিদ্ধান্ত হতে পারে না অন্না। আমার পাশে তোকে না, তিলোত্তমাকেই মানায়। অনেক অপমান মাথায় নিয়ে মুখার্জি বাড়ি থেকে ফিরে এসে অনন্যা দমেনি। বাবাকে সাথে করে সুবিচারের আশায় পঞ্চায়েতের দরজায় কড়া নেড়েছিল অবশেষে। এখনো স্পষ্ট মনে আছে ওর সেই অভিশপ্ত দিনটার কথা। সেদিন ছিল 12ই পৌষ, শীতের বেলা, তাই সকাল সকালই পলাশপুর গ্রামের লোক জমায়েত হয়েছিল পঞ্চায়েতের বিচার সভায়। বইয়ের চেনা গণ্ডি ততদিন পর্যন্ত। অনন্যাকে শিখিয়েছে ন্যায় পেতে বিশ্বাসঘাতকতা যে অন্যায়, তার যে কঠিন শাস্তি হয় সেটুকুই ওর জানা ছিল। বড় লোকদের কেনা রাজনীতির জ্ঞান ওর হয়নি, তাই মায়ের বারণ শুনে জাস্টিসের আশায় গিয়েছিল পঞ্চায়েতে। গ্রামের সকলের সামনে শেখর নারায়ণ মুখার্জি অনন্যার বাবাকে বললেন, বিলু, তোর মেয়ে এরকম বাজে কাজ করতে পারে ভাবিনি। লুয়ার পাড়ার মেয়েদের চরিত্র খারাপ হয় জানতাম, কিন্তু তোর মেয়ে বলেই কখনো ওকে বাড়ি আসতে বারণ করিনি। বিল্লেশ্বর ওরফে বিলু শুধু হাত জোর করে বলেছিল, না বাবু, আমার মেয়েটা ওরম নয়, নিশ্চয়ই কিছু। মুখের কথা শেষ হওয়ার আগে শেখর নারায়ণ মুখার্জি গর্জে ওঠেন, তোরা কি বাপে মেয়েতে দুজনে মিলে ষড়যন্ত্র সাজিয়েছিস? বামুন হয়ে চাঁদ ধরবার শখ হয় কি করে? অনন্যা বলবার চেষ্টা করেছিল কিভাবে সায়ক প্রতিবার ওর তৈরি করা নোটস পড়ে পাশ করত, ওর দেখে দেখে পরীক্ষায় লিখত। দিনের পর দিন কিভাবে ওর শরীর মন সবকিছুর ব্যবহার করেছে। সায়কের বাবা সবকিছু উড়িয়ে দিয়ে বলেছিল, নোংরা মেয়ে ছেলে, এখনও তোদের জন্য কোটা আছে বলে পড়তে পারছিস, নয়তো চান্সই পেতিস না সরকারি কলেজে। আর সায়ক সূর্যপ্রতাপ মুখার্জির বংশধর, ওর নামটাও তোর খারাপ মুখে মানায় না। সে কিনা তোর কাছে হেল্প নেবে? সায়কের কাছে পঞ্চায়েত জানতে চাইলে অনন্যাকে অবাক করে সায়ক বলে ওঠে, কলেজে তুফানদার সাথে অনন্যার সম্পর্ক ছিল। তুফানদা পাস আউট হয়ে যেতে এখন আমাকে ধরে যাতে উঠতে চাইছে না। এরপর আর কিছু বলেনি অনন্যা। ওর কানও যে বিশ্বাস করতে লজ্জা পাচ্ছিল, এই সেই সায়ক যে কিনা কখন অনন্যার জন্য তুফানদার সাথে কলেজে মারামারি করেছিল। এই সেই সায়ক যার সাথেও ছোটর থেকে টিফিন ভাগ করে খেত। এই সেই সায়ক যে দিনের পর দিন ওর অন্যার শরীরের উষ্ণ স্পর্শে ভালোবাসা খুঁজত। অনন্যার অভিযোগ টেকেনি। বড় লোকেদের হাতে যে কত বড় হতে পারে তাও সেদিন ভালো করে বুঝে গেছিল। পুরো পলাশপুর বলতে শুরু করে লুয়ার পাড়ার মেয়েটা সায়ক মুখার্জিকে শেষ পর্যন্ত মিথ্যা কেসে ফাঁসাতে পারেনি। যেই মেয়ের প্রতিবার ক্লাসে ফার্স্ট হবার গর্বে পলাশপুর গ্রামে মাথা তুললে চলত রাজমিস্ত্রি বিল্লেশ্বর লোহার, সেই মেয়ের কলঙ্কের দাগের আঘাত সহ্য করতে না পেরে রাতে ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যান অনন্যার বাবা। এমনকি অনন্যার বাবাকে দাহ করার জন্য সেদিন পর্যাপ্ত লোক পাওয়া যায়নি অত বড় পলাশপুরে। তারপর অনন্যাদের গ্রামে থাকাও অসহ্য হয়ে ওঠে দিন কয়েকের মধ্যে। বাবার মৃত্যু, গ্রামে টিপ্পনি থেকে বেরোতে সেই পৌষেরই সংক্রান্তির আগে ঘর ছেড়েছিল অনন্যা, ওর মা আর বোন মিলে। পৈতৃক সম্পত্তি কাকা জ্যাঠাদের হাতে তুলে সামান্য কিছু পুঁজি সম্বল করে শহরের পথে পা বাড়িয়েছিল ওরা। কলেজে থাকতে কম্পিউটারটা শিখেছিল বছর দুয়েক। তারই জেরে অনন্যার এক মাস্টার মশাইয়ের সুপারিশে একটা কম্পিউটার ক্যাফেতে কাজ পায় অনন্যা। অনন্যার হায়ার স্টাডি আর হয়ে ওঠেনি। বোনকে পড়ানো, বাড়ি ভাড়া, সংসার খরচ, আর সাথে দু একটা টিউশন। তারই মাঝে অনন্যা নিতে শুরু করে আইএএস এর প্রস্তুতি। সেই দিনগুলো যে কতটা কঠিন ছিল অনন্যার। ক্যাফে টিউশন মিলে দিনে প্রায় 10 ঘন্টার কাজ, রাতে 4 ঘন্টার মাত্র ঘুম, লাইব্রেরি যাওয়া, বই এনে পড়া। স্কুল আর কলেজের বরাবরের টপার অনন্যার আইএএসে ভালো র্যাঙ্ক আসাটা অবশ্য খুব একটা অস্বাভাবিক থাকেনি। তবে ওর লড়াইটা যেন ইগোর লড়াই হয়ে উঠেছিল। ও কখনো চায়নি ওর কাস্ট কোটা থেকে র্যাঙ্ক নিয়ে চাকুরি পেতে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, মাননীয় জেলা শাসক অনন্যা লোহার মহাশয়া। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে এগিয়ে যায় অনন্যা মাইক্রোফোনের কাছে। ওর সামনে মঞ্চের কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে সায়ক। পলাশপুরে এসে গাড়ি থেকে নেমে যদিও চোখে পড়েছিল অনন্যার সায়ককে। সিভিক ভলেন্টিয়ারে ইউনিফর্ম পরে ভিড় সামাল দিচ্ছিল তখন। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে সায়ক। এই কি সেই অন্না যাকে লোহার বলে চিরটা কাল তাচ্ছিল্য করে এসেছে সে? এই কি সেই অন্না যার পোশাক কালচার ছোট লোকদের? এই কি সেই অন্না যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে শারীরিক তৃপ্তি লাভ করতে ওর একটুও বিবেকে বাঁধেনি? এই কি সেই অন্না যার নিষ্পাপ ভালোবাসাকে নির্মমভাবে পরিত্যাগ করতে একটুও যন্ত্রণা পায়নি সায়ক? বছর 32-এর অনন্যা লোহার, এখনো সাইজ 0 ফিগার, কালো রঙের মধ্যেও বেরিয়ে আসছে গ্ল্যামার, চোখে নিখুঁতভাবে আঁকা
আইকনিক কাজল, ঠোঁটে পিঙ্ক কালারের শেড, পার্পেল কালার বুটিকের শাড়ির উপরে লেদারের জ্যাকেট, মাইক্রোফোনের ওপাশে থাকা চোখের দীপ্তি, গলার ঝাঁঝালো স্বর যেন সেই চেনা জানা অন্নাকে অনন্য পার্সোনালিটির অধিকারিণী করে তুলেছে। পলাশপুরের মানুষের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো অনন্যা, চিনতে পারছেন আমাকে? আমি পলাশপুরের কোনো চিফ গেস্ট নই, পলাশপুর আমার জন্মভূমি। আমি সেই লুয়ার পাড়ার অন্না যার চরিত্রকে কলঙ্কিত করে কোনো একদিন আপনারা এই পলাশপুর থেকে ভিটেহীন করেছিলেন। বাবা মারা যাবার পর চোখের জলে যেদিন এই পলাশপুর ছেড়েছিলাম, শপথ করেছিলাম মনে এই পলাশপুরের মাটিতে আর পা রাখবো না। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, আপনারাই আজ নিমন্ত্রণ করে ওই শেখর নারায়ণ মুখার্জির হাতে বরণডালা সাজিয়ে আমায় পলাশপুরে এনে বরণ করলেন। হ্যাঁ, আমি অনন্যা লোহার, আমি তপশিলি জাতি, যাদের আপনারা ছোট লোক বলেন। এজন্য আমার কোনো লজ্জা নেই। আপনাদের কাছ থেকে কাস্ট কোটার কোনো বাড়তি সুবিধা নিয়ে আমি এই জায়গায় আসিনি। এসেছি নিজের পরিশ্রমের সংগ্রামে। শুধু আমি নই, আমার মতো হাজারো আছে যারা কোনো সুযোগ না নিলেও শুধু নামের সাথে লোহার বা বাউরি যুক্ত থাকায় রিজার্ভড ক্যাটাগরির তকমাটা আপনারা জুড়ে দেন। সবসময় ভাবেন এরা সুযোগ নিয়ে সফলতা পেয়েছে, ভেবে দেখবেন এটা কি সত্যি ঠিক? মূল্যায়ন করুন কাজের নিরিখে, যোগ্যতা নামে নয় কাজের ফলাফলে লেখা থাকে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এতদিনের জমানো ক্ষোভ, পলাশপুর থেকে পাওয়া সমস্ত যন্ত্রণা পলাশপুরকেই ফিরিয়ে দিল অনন্যা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।